দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে প্লাবন রহমান। আপনাদেরকে জানিয়ে রাখি যে এরই মধ্যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আজ 1 মাস পূর্তি হলো এবং সেখানে আজ ছাত্র জনতার ঢল নেমেছিল যে শহীদি মার্চ কর্মসূচি ছিল। রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে এই কর্মসূচি পালিত হয়েছে এবং সেখানে স্বপ্নের দেশ গড়ার কথা জেনেছেন যারা ছাত্র জনতা এখানে অংশ নিয়েছেন। লাখ লাখ মানুষ এখানে অংশ নিয়েছেন এবং তারা স্বপ্ন দেখেন একটি বৈষম্যহীন বাংলাদেশের। এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সেখানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় এরই মধ্যে নির্বাচন কমিশন পদত্যাগ করেছে 1 মাস পূর্তিতেই। এই দিনে 1 মাস পর অবশেষে নির্বাচন কমিশনের পদত্যাগ এবং সংস্কার আসলে কত দূর বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই ইনসাইড পলিটিক্স। আমাদের সঙ্গে স্টুডিওতে 3 জন গুরুত্বপূর্ণ অতিথি আছেন। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে আছেন শামসুজ্জামান দুদু, একেবারে মাঝখানে আছেন ভাইস চেয়ারম্যান বিএনপি, আমার ডান দিকে আছেন জেসমিন টুলি, সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন, একেবারেই ডান দিকে আছেন কবি হাসান হাফিজ, সম্পাদক কালের কণ্ঠ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। 3 জনকে স্বাগত জানাচ্ছেন ইনসাইড পলিটিক্সে। আমরা একটু নির্বাচন কমিশনের পদত্যাগ শুরু করতে চাই। জেসমিন টুলি আছেন আমাদের সঙ্গে, সাবেক অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন। আপনি নির্বাচন কমিশনে দীর্ঘদিন কাজ করেছেন। শেষ পর্যন্ত নির্বাচন কমিশন আসলে পদত্যাগ করল, বিতর্কিত নির্বাচন কমিশন, এবং এই নির্বাচন কমিশনের অধীনে সবশেষ যে নির্বাচন হলো সেটি বহুল বিতর্কিত নির্বাচন। এবং একটু জানতে চাই যে এই সময় নির্বাচন কমিশন কেন পদত্যাগ করলো বলে আপনার মনে হয়? তিনি বলেছেন যে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এই কমিশন আসলে পদত্যাগ করছে এবং শেষ দিনে তিনি বলে গেলেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ভালো নির্বাচন হওয়া সম্ভব। বিদায় বেলায় কেন বললেন? এতদিন কেন এই সমাধানের কথা উনি বলেননি? এটা আসলে আমাদের সংস্কৃতিতে সাংঘাতিক দুঃখজনক একটা বিষয়। যখন কর্মক্ষেত্রে থাকে বা কাজ করছেন, আজকে ওনার যে উপলব্ধিটা হলো, উনি জাস্ট যাওয়ার সময় বলে গেলেন যে নির্বাচনটা স্বচ্ছ হয়নি, গ্রহণযোগ্যতা পায়নি, তারপর তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। কিন্তু এটা উনি শুরু থেকে এই জিনিসটা, এই ভয়েসটা রেজ করতে পারতেন। তারপরে সিচুয়েশান কেমন হতো সেটা অন্য জিনিস। তখন ওনার প্রতি মানুষের অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি থাকতো যে না, ওনার দায় কতটা। আর উনি কেন পদত্যাগ করলেন? এটা যেটা বলছেন যে আগে বলতে পারতেন, কেন বলেননি বলে মনে হয়? এই ভয়েসগুলো কেন আমরা আসলে সত্যি কথা যেটা উপলব্ধি করে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান কেন এরকম একটু নতজানু ভাব নিয়ে থাকে পুরো সময়টা? আসলে এর আগে কোনো কমিশনই বলেনি। এর আগে পরপর তো 3টা কমিশন আমরা দেখলাম, 2014 নির্বাচন, 18 এবং 24-এর। দেখেন 18 নির্বাচনে যেটা হলো যে রাত্রে ভোটটা হয়ে গেল। উনি কিন্তু নুরুল হুদা স্যার কোনো সময় কিন্তু থাকাকালীন সময়ে বলেননি। উনি নিজে ইন্টারভিউর সময় বলেছেন উনি আসলে নাকি জানতেনই না যে রাতে ভোট হয়ে গেছে। 2 দিন পরে উনি টের পেয়েছেন যে রাতে ভোট হয়েছে 2018। আচ্ছা ঠিক আছে, 2 দিন পরেই উনি স্বীকারোক্তিটা দিতেন, উনি বন্ধ করে দিতেন গেজেট পাবলিকেশন। কিন্তু আসলে কোনো নির্বাচন কমিশনে যখন ওনারা থাকেন দায়িত্বে, তখন কিন্তু তারা সেটা কোনোদিনই বলেনি। এটি মানে কি দেশের চিন্তা বাদ দিয়ে আসলে নিজের সুযোগ সুবিধা চলে যাবে, কিংবা মানে কিসের ভয়ে এটা আসলে না? তা না, আমাদের দেশের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতিটা এরকম হয়ে দাঁড়াইছে, বুঝছেন? আমরা তোষামতির একটা পর্যায়ে চলে এসেছি। এই যে দলীয়, এই যে প্রশাসন, পুলিশ, ইলেকশন কমিশন, যেখানেই আপনি, শুধু এই 3টা সেক্টর না, যেখানেই যান এত তোষামতির কাজ হয় যে যারা তারা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে, কি হলে দায়িত্বটা ভালোভাবে প্রকাশ্যে বলতে পারে, কিন্তু ওনারা তা না বলে কিসের তৎকালীন সরকার খুশি থাকবে সেটা নিয়ে সেইভাবেই কথা বলে। এটা কেন জানি আমাদের দীর্ঘদিন ধরে আমরা তো এই একই সংস্কৃতি। অনেক ধন্যবাদ। আমরা একটু শামসুজ্জামান দুদু আপনার কথা শুনতে চাই। শামসুজ্জামান দুদু, এই জায়গায় একটু জানতে চাই, আমরা আসলে এই যে নির্বাচন কমিশন, বিগত 3টা নির্বাচন কমিশনেই যে 3টা নির্বাচন হয়েছে, 3টি নির্বাচনই বিতর্কিত, এবং আজকে উনি এই 3টি নির্বাচন নিয়েই বলেছেন যে 3টি নির্বাচনে আসলে গ্রহণযোগ্যতা পায়নি, বিতর্কিত নির্বাচন। এবং সবশেষে তিনি সমাধানও বলে গেলেন যেটি আপনাদের দীর্ঘদিনের দাবি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে রাখা হয় পরবর্তী নির্বাচন করার ক্ষেত্রে। এখন কেন উনি এগুলো বলছেন? এতদিন কেন বলেন এবং বিগত নির্বাচনের দায় উনি আসলে এড়াতে পারেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আমার 2 জন বিচক্ষণ আলোচক এখানে উপস্থিত আছেন, শুভেচ্ছা। যারা আমাদের অনুষ্ঠান দেখছেন কষ্ট করে টেলিভিশনের সামনে, তাদেরকে অভিনন্দন। আসলে 3টি নির্বাচনের কথা আপনি বলছেন, 3টি না, 4টা বিতর্কিত নির্বাচন হয়েছে। একটি পর্দার এতটাই অন্তরালে সব কিছু হয়েছে, অনেক মানুষই এটা জানে না। শুরুটা হচ্ছে আপনার 2008 থেকে, আমার বিবেচনায় সেটি এতটাই ভয়াবহ যে বাংলাদেশের
অন্যতম প্রধান বিরোধী দলকে বিভক্ত করছে নির্বাচন কমিশন। যে হুদা সাহেবের যে কমিশনটা ছিল সেটি মূল বিএনপিকে তারা স্বীকার করতে চায়নি, যেটি বেগম খালেদা জিয়ার। সেই সময় মিস্টার আব্দুল মান্নান ভূঁইয়ার বিএনপিকে মূল বিএনপি হিসাবে চিহ্নিত করতে চাইছিল। জি। এবং সেই নির্বাচন ছিল মানে ফ্যাসিবাদকে সামনে নিয়ে আসার একটি কৌশলী মহড়া। একটু ইন্টারাপ্ট হয়ে জায়গায়, সেটা হচ্ছে আজকে উনি এই বিষয়ে বলেছেন 2008-এর নির্বাচন, সেখানে তিনি বলছেন যে বিএনপি 27 আসন পায়, আওয়ামী লীগ 230 আসন পায় এবং নিরাপদ প্রস্থান বিষয়ে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সেনা সমর্থিত অসামরিক তত্ত্বাবধায়ক সরকারের দর কষাকষির বিষয়টি নাকি প্রকাশ্য ছিল। কি ধরনের দর কষাকষি ছিল? আমার কাছে মনে হয়েছে যেটা মানে অনেকে কিভাবে নেবে আমি জানি না, আমি রাজনীতির লোক। 2008 থেকে যতগুলো নির্বাচন কমিশন আছে শুধু অপরাধী বললে ভুল হবে। মানে এই নির্বাচন কমিশনগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের কনসেপ্ট, গণতন্ত্র, স্বাধীনতা, মানুষের অধিকার একেবারে কেড়ে নিয়েছে। মানে এতটা মানে ইন্টেলেকচুয়াল কালপিট, আমি কালপিট শব্দটা ইউজ করলাম, বাংলাদেশে কখনো আসে নাই। তার ভিতরে একজন হচ্ছে আমার দেশের লোক, চুয়াডাঙ্গার। সেটা হচ্ছে 2014 যে নির্বাচন কমিশনের প্রধান ছিলেন। এখানে কোনো নির্বাচনই হয়নি, এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা একটা সরকারকে প্রতিদ্বন্দ্বিতা, সংবিধানে কি স্পষ্ট করে মূল স্পিরিটটাই বলা আছে নির্বাচন সম্পর্কে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হইতে হইবে। সেখানে কোনো নির্বাচনই হয়নি, কোনো মানে শুধু বিএনপি না, কেউ নির্বাচনে যায়নি, ঘোষিত মানে নির্বাচন। তো 8, 14, 18 কথা আমাদের ভাষায় বললে তো অনেকে বিশ্বাস করে না। বিদেশি জিনিস আমাদের দেশের মানুষ এমনি খুব পছন্দ করে। জাপানি রাষ্ট্রদূত যেভাবে বলেছে তাতে আমাদের দেশের মান মর্যাদা কিচ্ছু থাকে নাই। মানে দিনের ভোট রাত্রি হয়ে গেছে। আর সর্বশেষ যে নির্বাচনের কথা বলে উনি পদত্যাগ করলেন, এই নির্বাচনটা উনি অনুষ্ঠিত করেছেন। খারাপ হলে তার দায় নেওয়া উচিত। পদত্যাগের সংস্কৃতি আমাদের রাজনীতিতে কেন কোনো জায়গায় নাই। মানে যতক্ষণ সে ধাক্কা না খায় ততক্ষণ সে পালায় না। যেমন সর্বশেষ প্রধানমন্ত্রী দাবিদার যিনি, তিনি আমাদের গত 20 বছরের জিনিস জানেন, যেটা বলেছেন যে মুজিব কন্যা কখনো পালায় না। আমি তো কবি মানুষ না, কবি মানুষ হলে এর উপরে একটা কবিতা লিখলে বিখ্যাত কবিতা হতো। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি আমার মনে হয় আমাদের বাংলাদেশের রাজনীতিতে কখনো কোনো মানুষ দেখে নাই। শুধু পালানো না, তিনি এবং তার বোনকে বাদে একজনকেও তিনি গ্রাহ্যের মধ্যে আনেননি তার দলের। তো সেই কারণে আমার কাছে যেটা মনে হয়েছে, পদত্যাগ না, এই মানুষগুলো যদি আপনি পরিশুদ্ধ করতে চান বাংলাদেশকে, নির্বাচনকে, রাজনীতিকে, সংস্কৃতিকে, তাহলে এই মানুষরা যে অপরাধ করছে এতদিন তাদের জেলে থাকা উচিত। এই জেলের সংস্কৃতিটা এই সব মানুষের জন্য খুব জরুরি। আমি অপরাধ করলে পারি, নির্বাচন ব্যবস্থা শেষ করে দিয়ে এখন আমি বলছি যে উনি প্রথম দিনই যেতে নির্বাচন পারবেন না, সেদিনই পদত্যাগ করতে পারতেন। 16 কলা পূর্ণ কিন্তু এখনো হয়নি। পদত্যাগ করে নাই কেন? মানে এতদিন করে নাই কেন? এই উপলব্ধিটা ভিতরে থাকে নাকি? ওই যে একটা সত্য শব্দ বলেছি, আপনি বারবারই বোধহয় এই শব্দটা পছন্দ করবেন, ইন্টেলেকচুয়াল কালপিট, বুদ্ধিবৃত্তিক শয়তানি। আমাদের একটা আছে না, আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটা এতটাই গেড়ে বসেছে, এতটাই শক্তমক্ত যে এর বাইরে আমরা যাচ্ছি না। আমরা মুক্তিযুদ্ধের জাতি, হাজার হাজার না লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে, একসাগরে রক্ত। এগুলো কিন্তু ভাবগত কথা না, এটা বাস্তব। সেই জাতির যারা দায়িত্ব পালন করতে এসেছেন, শুধু রাজনীতি না, সর্বক্ষেত্রে কি বলবো, এটা মানে বাজে লোকের সমাবেশ বেশি ঘটেছে। জি, অনেক ধন্যবাদ। একটু কবি হাসান হাফিজ, আমি একটু জানতে চাই, বারবারই নির্বাচন কমিশন, বিগত 3টা নির্বাচন কমিশনই নির্বাচন খারাপ হওয়ার পেছনে নানা বিষয়ে নানা যুক্তি তুলে ধরেছে। এই যে নির্বাচন ব্যবস্থা একেবারেই ভেঙে গেল, মানুষের বিশ্বাস আস্থা একেবারে নেই, এবং এখন যে ইয়াং জেনারেশনের মাধ্যমে আমাদের যে নতুন বাংলাদেশ আমরা পেলাম, তারা আসলে একবারও ভোট দিতে পারে। এই নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ার দায় আসলে কার? পতিত স্বৈরাচারের। নির্বাচন
কমিশনকে পদত্যাগের কথা আপনি বলছেন, সেটা তো একটা সিস্টেমটার মধ্যে গলদ আছে, সেটা তো চেঞ্জ করতে হবে। এবং সবকিছুর নিয়মটা হচ্ছে রাজনীতি। রাজনীতি যদি নষ্ট হয়ে যায়, গলে যায়, পচে যায়, তাহলে তো সবকিছু নষ্ট হয়ে যায়। সুতরাং তার পক্ষে তো আলাদা করে নির্বাচন করা সম্ভব ছিল না। যে কাঠামোর মধ্যে তাকে কাজ করতে হয়েছে, যে সিস্টেমের মধ্যে কাজ করতে হয়েছে, ফলে তার কাছ থেকে বিপ্লবী কিছু আমরা আশা করতে পারি না। তাকে নিয়ন্ত্রণ করছে যে রাজনীতি, যে স্বৈরাচার, সেটা যদি মূলোৎপাটন না হয়, তাহলে তো আমরা ভালো কিছু আশা করতে পারি না। বিচ্ছিন্নভাবে তো করা সম্ভব না। পদত্যাগ আরও আগেই করা উচিত ছিল। 1 মাস সময় কেন নিল? কালকে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, তারপরে এখন অনেকেই স্টেপ ডাউন করছে না, কিন্তু তাদের মান সম্মান নিয়ে তারা আগেই সসম্মানে চলে যাওয়া উচিত ছিল। এই আমাদের রাষ্ট্রপতির সঙ্গেও কথা হয়েছে, রাষ্ট্রপতি তাকে পরামর্শ দিয়েছেন যে আপনি চলে যান এবং আমিও হয়তো চলে যেতে পারি, এরকম পড়লাম কাগজে, জানা যাচ্ছে যতটুকু। তো রাষ্ট্রপতিও হয়তো একসময় চলে যাবে, দেখবেন। নতুন নিয়ে সব কিছু নতুন করে, নতুন বাংলাদেশ একটা, যেহেতু আজকে 5ই জুলাই প্রথম মাস পূর্তি, যারা বিপ্লবের মধ্যে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা জানাই। আজকে বড় বড় কয়েকটা সিদ্ধান্ত হয়েছে। গণভবনকে জুলাই বিপ্লবের জাদুঘর করা হবে। তারপরে যে সীমান্তে হত্যা হয়েছে সেটার কঠোর প্রতিবাদ করেছে বাংলাদেশ, এটা এতদিন আমরা দেখিনি। এই নতজানু পররাষ্ট্রনীতির কারণে এবং ভারতের আধিপত্য এবং প্রভুত্ব আমরা দেখেছি। আমরা বন্ধুত্ব চাই, তারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, আমরা কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আমাদের মাথা বিক্রি করে দিই না। আমাদেরকে তো বীরের মতো চলতে হবে, উঁচু করে, শির উঁচু করে। আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া যতগুলি দেশ আছে সবাই কিন্তু ভারতের বিরুদ্ধে চলে গেছে, তাদেরই বড় ভাই সুলভ এবং মানে নষ্টামির জন্য তারা যে নাক গলাচ্ছে সবগুলিতে। মালদ্বীপ ঘুরে দাঁড়িয়েছে, নেপাল ঘুরে দিয়েছে, বাংলাদেশ কেন পারবে না? 4 কোটি তরুণ সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হিসেবে জেগে আছে এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী একটা বিশাল কাজ করেছে। তারা ব্যাপক রক্তপাত থেকে দেশকে রক্ষা করেছে, গৃহযুদ্ধ থেকে দেশকে রক্ষা করেছে। সুতরাং একটা নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, সেই প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব। এবং এই সুযোগ যে আমরা পেয়েছি, হয়তো আরো 50 বছর 100 বছর লেগে যেতে পারে, বলা যায় না। তো এরপরে তো হয়তো আরো বড় স্বৈরাচার আসতে পারে, কিন্তু সেটা যাতে আসতে না পারে সিস্টেমটা চেঞ্জ করতে হবে, সংস্কার করতে হবে সব ক্ষেত্রেই, শুধু প্রশাসনে না, পুলিশে না, বিচার বিভাগে না, রাজনীতিতেও সংস্কার করতে হবে আমাদের। আমি মনে করি ব্যক্তি পর্যায়ে আমাদের সংস্কার করা দরকার। ছাত্রদের ভাষা কিন্তু পতিত স্বৈরাচার বুঝতে পারেনি, ফলে এই বিপদটা হয়েছে। সেটা অনিবার্য ছিল, ভিতরে ভিতরে সব ক্ষয়ে যাচ্ছিল। এখন একটা নতুন একটা প্রত্যয়ে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা আশা করতে পারি যার যার ক্ষেত্র থেকে যদি আমরা সঠিক ভূমিকা পালন করি, দেশপ্রেমের পরিচয় দিই, সহিষ্ণুতার পরিচয় দিই, তাহলে কিন্তু একটা সম্ভাবনা আমাদের সামনে উজ্জ্বল হিসাবে আছে, উজ্জ্বল হয়ে আসবে। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে ডিসমেন্ট চলুক। আপনি 2008-এর নির্বাচনের সময় ছিলেন, কিছুক্ষণ আগে শামসুজ্জামান দুদু বলছিলেন যে এটিও বিতর্কিত নির্বাচন 2008 সালে, দর কষাকষির নির্বাচন। আজকে সদ্য সাবেক সিইসি বলেছেন। একটু 2008-এর নির্বাচন সম্পর্কে জানতে চাই, না বলা কথা একটু শুনতে চাই। আসলে কি আমাদের কেন দেখেন 2001-এর নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে, এতটা মনে হয় না এগুলো থেকে 2001-এ শুনেন, যখনই আমাদের 4টা নির্বাচন অ্যাটলিস্ট মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছিল, তার মধ্যে 91, জুনের 12ই জুন 96, 2001 এবং 2008। হ্যাঁ, যখন যে দল হেরে গেছে সে দল সেই নির্বাচন নিয়ে কেউ বলেছে সূক্ষ্ম কারচুপি, কেউ বলেছে স্থূল কারচুপি। কিন্তু আপনার চোখে 2008-এর নির্বাচন কেমন ছিল? আমার কাছে নির্বাচনটা মনে হচ্ছে নির্বাচনের আগে সীমানা নির্ধারণের কাজটা, মানে আসলে নির্বাচনে কারচুপি করতে হলে অনেকগুলো ধাপ থাকে, তো শুধু ভোটের দিনটাই না, এর অনেকগুলো অনেক থাকে, যেটা আমাদের শ্রদ্ধেয় ভাই বললেন যে আসলে বিএনপিকে ভাঙার একটা প্রক্রিয়া। হ্যাঁ, সেখানে কিছুটা আমি দেখেছি যে ধরেন বিএনপি ওই সংসদে 27টা আসন পায় মাত্র, আওয়ামী লীগ পেয়ে গেল 230 আসন। এটা আমাদের ইলেকট্রাল সিস্টেমের মানে ফাঁকটা হলো ইলেকট্রাল সিস্টেমে। এই যে দুইটা বড় যে দুই দল, তাদের মধ্যে ভোটের ডিফারেন্স কিন্তু খুব কম, 0.5% থেকে 1% হওয়া যায়। কিন্তু আমাদের সিস্টেমটা এরকম হয়েছে যে সিম্পল মেজরিটি হওয়াতে দেখা যায় যে 5% ডিফারেন্স ভোটেও একটা দল 200 আসন পেয়ে যাচ্ছে, একটা দল 50 আসছে। এটা তো খুব সহজ বাংলাদেশে, যে ধরেন নির্বাচন কমিশন যদি চায় যে কোনো দলকে সুবিধা দিতে পারে না, কারণ আমি কারো বিরুদ্ধে অ্যাকশন নিলাম না, কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা গেলাম। সেখানে তো আসলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোতে এই ক্ষেত্রে নিবিড় তাদের তত্ত্বাবধান থাকবে, তাদের দৃষ্টি থাকবে, যার মানে
একদম তারা তো সূক্ষ্মভাবে নির্বাচন কমিশনকে পর্যবেক্ষণে রাখবে এবং দরকার হলে তারা তাদের টিম করতে পারে। আমাদের আসলে ইলেকট্রাল আমরা জাতি হিসেবে এরকম এই যে এতগুলো প্রাণ গেল, কিন্তু তারপরে যদি তখন আমরা নিজেরা নিজেদের ভিতর থেকে সংশোধন না হয়, চিন্তায় সৎ যদি না হয় এবং ঠিক সঠিক মানুষগুলোকে যদি আমরা সঠিক জায়গায় না বসাই, পুনরাবৃত্তি ঘটবে। দেখেন আমরা 90 একবার আমরা এই একই অবস্থা দেখেছি, আবার দেখেছি 2006 সাথে, আবার দেখেছি দেখেন এখন, মানে অনেক মানুষের প্রাণ গেছে, কিন্তু এই প্রাণ যাওয়ার ফলে এখন আমাদের যেসব জায়গায় হ্যাঁ বারবারই হচ্ছে, তার মানে এরপরে যে কোনো পলিটিক্যাল পার্টি এসে সে যে আবার তত্ত্বাবধায়ক সরকার বা আবার যে ইলেকশনকে মেশিনারিজকে ব্যবহার করবে না, এটা কিন্তু কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। সেই জন্য একটা বিরতি নিয়ে ফিরবো, এই প্রশ্ন নিয়ে আসবো শামসুজ্জামান যদি আপনার কাছে দর্শক ছোট্ট বিরতির সময় হচ্ছে। ইনসাইড পলিটিক্সে ফিরছি কিছুক্ষণের মধ্যে, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের ইনসাইড পলিটিক্সের বিরতির পর। দর্শক আবারও স্বাগত। যেটা স্যার ইনসাইড পলিটিক্স আমরা কথা বলছিলাম সংস্কার এবং নির্বাচন কমিশনের পদত্যাগ নিয়ে। আসতে চাই শামসুজ্জামান যদি আপনার কাছে। বিরতির আগে জেসমিন টুলু যেটি বলছিলেন যে আমরা আসলে একটি মানে দুর্ভাগা জাতি এবং বারবার বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সীমিত সময়ের জন্য একটু স্বস্তি এসেছে, আবারও হতাশ হতে হয়েছে জাতিকে। এবারও অনেক প্রাণ ঝরে গেল। আজকে দেখছিলাম যে একটা গণমাধ্যমের রিপোর্টে 794 জনের ইতিমধ্যে পরিচয় শনাক্ত হয়েছে। 2 মাসের বেশি সময় লাগবে পুরো হতাহতের চিত্র তুলে আনতে। আসলে এই পুরোপুরি স্বস্তি আসলে কবে আসবে? সংস্কারের কথা যেগুলো আমরা বলছি, ধরো নির্বাচনের সংস্কার, রাজনৈতিক সংস্কার, সেগুলো কি আদৌ সম্ভব বাংলাদেশে? কত সময়? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এটা আমাদের একটা বিরল চরিত্র আমার দৃষ্টিতে। শুধু আমার দেশের জন্য না, সারা পৃথিবীকে তিনি তার প্রজ্ঞা দিয়ে, তার চেতনা দিয়ে, ভাবনা দিয়ে নাড়া দিয়েছে। কিন্তু মানে এমন একটা ব্যক্তিকে আমরা কিন্তু প্রধান উপদেষ্টা করেছি। এই যে ছাত্ররা যে বিদ্রোহ করছে, এই যে মানে জীবন যে কত সহজে বিলিয়ে দেওয়া যায়, মানে এই 1 মাস আগের যে ঘটনা, আজকে 5 তারিখ, আমি তাদের শ্রদ্ধা জানাই, আত্মার মাগফিরাত কামনা করি। আবার মনে হলো যে এরা বাঙালি জাতির সন্তান, যেটা 52 ভাষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 62 ছাত্র আন্দোলন, 71 মুক্তি, অসংখ্য ঘটনা, 90-এর এই বিদ্রোহ কিন্তু তরুণদের। সেই তরুণরা বারবার স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্ন কখনো কখনো ধাক্কা খেয়েছে। রাজনৈতিক দলগুলো এই আমি রাজনৈতিক দলকে চিহ্নিত করব না, ক্ষমতার মতিমত্ততা যাদের পেয়ে বসছে, আমাদের ভালো রাজনীতিকও আছে। আমরা 71 সালের আগে আমাদের পূর্বসূরি যারা আছে, সমালোচনার থেকে আমাদের একজন মৌলানা ভাসানী আছেন, যার মানে পুরো জীবনটাই একটা অনুকরণীয় বিষয়। আপনি পৃথিবীর এই ধরনের চরিত্র খুঁজে পাবেন। আমাদের একজন জিয়া রহমান আছেন। এই জিয়া রহমান আপনি একটা জাতির জন্য মানে কতটা প্রাপ্তি, এটা চিন্তা করা কঠিন। সেই জন্যে মাঝে মধ্যে হতাশা আমাদের ধাক্কা দেয়, কিন্তু আমরা এই জাতি হিসাবে যেমন দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে একটা সময়, আবার এই জাতি কিন্তু চাল রপ্তানি করছে বিদেশে। আমরা এই পার্লামেন্ট যেমন করেছে, আবার একদলও করেছে। আমরাই আবার রক্ষী বাহিনী বানিয়ে 72-75-এর মধ্যে শুধু বিপর্যয়কর ঘটনা, পুরো বংশ নির্বংশ হওয়ার মতো ঘটনা আমরা মুখোমুখি হয়েছি। যেটি বলছিলেন যে আমরা এক স্বৈরাচারের পতন ঘটালাম, এরকম এত অজস্র প্রাণের বিনিময়ে আরেকটি স্বৈরাচার সরকার যে হয়ে উঠবে না, সেটার গ্যারান্টি কি? এটা রাজনীতিবিদ, সাংস্কৃতিকবিদ, শ্রেণী পেশার মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ এই অঙ্গীকারে আবদ্ধ হতে হবে এবং উদ্যোগ হতে হবে। যেমন 1 মাস আগে যে ঘটনা করছে, আজকে কিন্তু ছাত্ররা যে শহীদী মার্চ করছে, অনেকে মনে করছে 1 মাসে তো অনেক কিছু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হয়নি। আর শুধু ছাত্র না, কিন্তু চারপাশে যে তার অভিভাবকরা, বাচ্চা আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, মিডিয়ার মানুষ, ওই দিন অনেকে তো চিন্তা করেনি আজকেও যে এত মানুষ, হ্যাঁ ওই দিন যেভাবে মানুষ চলে গেছে ছাত্রদের মানে সঙ্গে, আমরা ছাত্রদের না, ওই জন্য ছাত্র জনতা পুরো দেশটা এক হয়ে গেছিল, একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছিল। ঠিক তেমনি অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে হবে আর কি। অবশ্যই থাকতে হবে, না হলে পরে বিপদ থেকে যাবে। জি, কবি হাসান হাফিজ, স্বৈরাচার হয়ে ওঠা ঠেকানো কিভাবে সম্ভব, আর যে সংস্কার আসলে কতদূর? আমরা ডক্টর ইউনূসের কাছে অনেক প্রত্যাশা করছি,
তার হাতে সময়ও কম, মানে উনি আসলে এই সময়ের মধ্যে এত প্রত্যাশা পূরণ করতে পারবে কিভাবে? অনেকখানি পারবেন বলে আশা করি। আর গ্যারান্টিটা হচ্ছে ছাত্র জনতার যে অতন্দ্র তারা যে ভ্যানগার্ড হয়ে আছে, সেটা হলো একটা বড় ব্যাপার। কেউ যদি স্বৈরাচারী হয়ে ওঠে তারা সেটাকে দমন করতে সক্ষম, সেটা প্রমাণিত হয়েছে। এবং রাজনীতির মধ্যে যদি সংস্কার না আসে তাহলে তো ওদের আন্দোলনটা ব্যর্থ হয়ে যাবে, সেটি ব্যর্থ হতে দেওয়া যাবে না। বারবার তো এইরকম আন্দোলন হবে না, সম্ভব না এটা। সুতরাং হতাশার কোনো কারণ নেই। আর রাতারাতি কিছু আশা করাটাও ঠিক না আমাদের, কিন্তু আনসারদের মতো যদি 1 ঘন্টা আমরা রেজাল্ট চাই তাহলে তো এটা সম্ভব না। নানান ধরনের নস্যাৎ করা হয়েছে, ষড়যন্ত্র। আপনি দেখেন দফায় দফায় চেষ্টা হয়েছে, জুডিশিয়াল কু হওয়ার চেষ্টা হয়েছে, সংখ্যালঘু ইস্যু করা হয়েছে, আনসার করা হয়েছে, 15ই আগস্ট করা হয়েছে, গার্মেন্টস খাতে অস্থিরতা তৈরি করার চেষ্টা হয়েছে, আরও হবে। কিন্তু এগুলি আস্তে আস্তে চ্যালেঞ্জটা মোকাবেলা করা সম্ভব হচ্ছে। ছাত্ররা কিন্তু আন্দোলন করে পতিত স্বৈরাচারকে হটিয়েই কিন্তু ক্ষান্ত হয়নি, তারা নিজেরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এবং এটা নিয়ে কিন্তু দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র হয়েছে, অনেক দেশের মিডিয়ায় অতিরঞ্জন করা হয়েছে এটাকে নিয়ে, আমাদের সম্পর্কে ভুল বার্তা দেওয়া হয়েছে। সেগুলিও কিন্তু মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ছাত্ররা কিন্তু বৃক্ষরোপণ করেছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। এখন তাদেরকে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন যে তোমরা ক্লাসে যাও, আমাদের একটা ক্লাসে ক্যাম্পাসে ফিরে যাও, আমরা একটা দক্ষ এবং পরিপক্ক একটা নেতৃত্ব আমরা চাই। কয়েকদিন আগে আপনি জানেন যে প্রধান উপদেষ্টা সম্পাদকদেরকে ডেকেছিলেন, আমি সেখানে গিয়েছিলাম কালের কণ্ঠের সম্পাদক হিসেবে। সেখানে আমি বলেছি যে আপনি জাতির উদ্দেশ্যে কি বার্তাটা দেবেন। একটা ইকোনমিক ক্রাইসিস সামনে আসছে, দেশের রিজার্ভ নেই, তারপর সম্পদ পাচার হয়ে গেছে। তো উনি একটা কথা বলেছেন, সেটা খুবই আশাব্যঞ্জক। উনি বলেছেন যে পৃথিবীর বহু দেশ, বহু সংস্থা আমাদের সঙ্গে কাজ করতে চায়, যারা অতীতে কখনো কাজ করতে চায়। তারা বলেছে তোমাদেরকে কিভাবে আমরা হেল্প করব, বলো, আমরা কাজ করবো একসঙ্গে। তারপরে উনি যে 57 জন যে আমাদেরকে শাস্তি দিয়েছিল আরব আমিরাতে, তাদের সেই গল্পটা উনি বললেন যে যখনই এই খবরটা এলো তখন আমি চেষ্টা করেছি ফোনে কথা বলার জন্য, তখন সেই আমির অন্য এক জায়গায় মানে অবকাশে ছিলেন, সেখানে ফোন করা যায় না। তো যখন বেশ কিছুদিন পরে পেয়েছেন তখন উনি কথা বলেছেন, ডক্টর ইউনুস কথা বলেছেন তার সঙ্গে, বলেছেন যে এরকম আমাদের 57 জনকে তোমরা শাস্তি দিয়েছো, এদেরকে কোনোভাবে কিছু করা যায় কিনা। তখন উনি বলেছেন যে এটা তো আমাদের আইন, এটা আমরা চেঞ্জ করতে পারি না। তখন ডক্টর ইউনুস বলেছেন যে আমি নতুন এসেছি, আর ওরা তো তোমাদের বিরুদ্ধে আন্দোলন করেনি, বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে, আমাকে উপহার হিসেবে এটা দাও, তুমি একটু বিবেচনা করো। তখন আমির বলেছেন যে এটা আমি আমার মন্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলে দেখি, কথাবার্তা বলে দিয়ে তারপরে এটা হয়েছে। এটা একটা বিশাল অর্জন, কিন্তু এটা দিয়ে যে আমাদের ইমেজটা কিভাবে কোথায় চলে গেল, এটা একটা বার্তা। এবং আপনি জানেন যে এই 57 জনের বিরুদ্ধে কিন্তু আমাদের তৎকালীন দূতাবাস এদের বিরুদ্ধে রিপোর্ট করেছিল, তারা তাদেরকে করে নাই, না সমর্থন করে নাই, চেষ্টাও করে নাই। কিন্তু এগুলি এইভাবে একটা ছোট ছোট আমরা দেখবো যে পজিটিভ একটা বাংলাদেশ গড়ে উঠছে। একটা রাতারাতি তো আমরা কিছু আশা করতে পারি, 1 মাসে 2 মাসে 2 বছরে কিন্তু সম্ভব না। আমাদের সংস্কারটা দরকার, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া চলবে। এখন এরা হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা, তো তাদের অতন্ত্র প্রহরীর যে ভূমিকা সেটা অব্যাহত থাকবে। ফলে আমরা আশাবাদী হতেই পারি, অবশ্যই হতে হবে আমাদের। অনেক ধন্যবাদ। জেসমিন টুলি, নির্বাচন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে সরকারের নিয়ন্ত্রণ কিংবা সরকারের মুখাপেক্ষী না হয়ে? কি কি সংস্কার আপনি চান আসলে? স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন, সেটা তো আইন আছে, তারপরে বাস্তবতা আসলে যে সরকার যেভাবে নিয়োগ পদ্ধতিটা করে, যে নিয়োগ যাদের দেওয়া হয় তারা ব্যক্তি হিসাবে স্বাধীন চিন্তা করতে পারে না। আমার কাছে মনে হয় দলীয় নিয়োগ হয়, দলের প্রতি তাদের কোনো একটা আনুগত্য থাকে। কারণ এই কমিশন যাওয়ার সময় যে কথাটা বলতে পারলেন, উনি কেন সে কথাটা শুরু থেকে কেন বলতে পারলেন না? ওনার তো না বলার কিছু, ওনার পাওয়ারও কিছু ছিল না। উনি যে পর্যায়ে থেকে একজন ইলেকশন কমিশনার হন, কেন ওনারা নিজেরা নিজেদের দায়িত্ব, নিজেদের কাজগুলো প্রয়োগ করতে পারে না? আরেকটা কাজ নিয়োগ প্রশাসন সাপোর্ট দেয় কতটা, সেটিও তো পুরো নিয়োগই তো আসলে সরকারের হাতে, পুরোটাই তো মানে 10-11 লোক যে মানুষ আপনাদের লাগে সেগুলো পুরোটাই তো আমলা নিয়ন্ত্রণ, মানে প্রশাসন, জেলা প্রশাসক, পুলিশ সবই তো সরকারের লোক। যেখানে আসলে ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে শুধু তফসিল থেকে তারপরে 15 দিন পর্যন্ত
ধরে 3 মাস থাকে, তো এই 3 মাস পর তো তারা আবার সেই সরকারের লোকই হয়ে যায়। সেজন্য এই প্রশাসন দিয়ে ইলেকশন কমিশনের পক্ষে যদিও তারা চায় করা খুব কঠিন। সেই জন্য দেখেন তত্ত্বাবধায়কের সময় নির্বাচনগুলো মোটামুটি, কারণ তখন এই যে প্রশাসনের লোকজন বাকি বুঝে উঠতে পারে না যে কোন দল আসলে ক্ষমতায় আসবে, সেই জন্য তারা বাধ্য হয় নিরপেক্ষ অবস্থানে আসতে। এই যে একমাত্র সমাধান আপাতত অবশ্যই নির্বাচনকালীন পরিবেশ, যেটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো দলীয় সরকারের পক্ষে নির্বাচনকালীন পরিবেশকে নিশ্চিত করা কোনো অবস্থাতে সম্ভব না। কারণ আমাদের প্রশাসনের যে অবস্থা হয়েছে, তারা যদি রাজনৈতিক দল নাও চাও তাও তারা দলীয় আচরণ করবে। তাদের পেশাদারিত্ব এমন একটা পর্যায়ে চলে গেছে। কারণ আমরা 15 বছর কি দেখেছি, দেখেন প্রশাসনের মানুষকে মনে হয়নি যে সে একজন প্রজাতন্ত্রের, মনে হয়েছে যেন দলীয় সরকারের সে একজন কর্মচারী, তাদের আচরণ সব কিছুই। তা এই অবস্থাতে দেখে যদি আমাদের এখন অনেক দিন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের তত্ত্বাবধায়ক সরকারটা অনেকগুলো টার্ম থাকা দরকার, যখন আমরা মানসিকভাবে ওই জায়গায় এসে পড়বো যে স্বাধীনভাবে চিন্তা করতে পারবো। জি, আমরা আশা করি যে এর মধ্যে দিয়ে আসলে সমাধান হবে। আমরা আসলে নির্বাচনের স্থায়ী সমাধান দরকার, যেখানে সবাই নিরপেক্ষ আচরণ করবে। একটা বিরতি নিয়ে ফিরছি শামসুজ্জামান দুদু আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় আছে, আবারও ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত জেড স্টার ইনসাইড পলিটিক্স। আমরা কথা বলছিলাম নির্বাচনী সংস্কার, নির্বাচন কমিশনের পদত্যাগের বিষয় নিয়ে। আছেন শামসুজ্জামান দুদু, কবি হাসান হাফিজ, আছেন জেসমিন টুলি আমাদের সঙ্গে। শামসুজ্জামান দুদু, আসতে চাই নির্বাচন কমিশন সিসিএসকে বলেছেন, সদ্যবিদায়ী সিএসি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া উচিত, যাতে করে ভালো নির্বাচন সম্ভব। পাশাপাশি উনি বলেছেন যে নির্বাচন 4 বা 8টি পর্বে এবং প্রতি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে হতে পারে। বাংলাদেশের বাস্তবতা এটি সম্ভব কিনা, বিশ্বাসযোগ্যতা থাকবে কিনা নির্বাচনের উপরে? আমি ওই যে কেয়ারটেকার যে কথাটা উনি বলেছেন, ওটা তো আমাদের দাবি ছিল। আমরা যে 15 বছর ধরে বা বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী, তারা কিন্তু এই কেয়ারটেকার শুরু থেকে বলে আসছে। কারণ এই দেশের বাস্তবতায় যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, যে কয়টা হয়েছে, আমরা যে চিত্রটা দেখছি সেখানে কোনো পরিবর্তন কখনো নেই। যে যার অধীনে হয়েছে তারাই জিতছে। একমাত্র কেয়ারটেকারের অধীনে নির্বাচনের প্রেক্ষিতে যেটা আমরা দেখেছি, সবাই দেখছে, বিশ্ববাসীও দেখছে, কিছু হয়তো বিতর্ক থাকতে পারে, কিন্তু সেটা মেজর কোনো ঘটনা না। তুলনামূলকভাবে এটা গ্রহণযোগ্য। উনি যেটা বলেছেন বিরতির বিষয়টা 3 দিন না, উনিই বলেছেন। কিন্তু উনি যখন দায়িত্বে ছিলেন, উনি যখন আসলেন, ধরেন আমি তার আগের কমিশন সম্বন্ধে যত বিতর্ক করি না কেন, তারা তো এই কথাগুলো বলে পদত্যাগ করেনি বা জাননি। তো উনি যখন এই কথাগুলো বললেন, বুঝতে এত সময় নিলেন কেন? এটা একটা প্রশ্ন থাকবে। বলতে পারেননি আগে, তো তাহলে থাকলেন কেন? অনেক শিক্ষক, অনেক সাংবাদিক, অনেক বুদ্ধিজীবী আমাদের দেশেই আছে। বিএনপির পক্ষ থেকে আজকে বলা হয়েছে এনাদের শুধু এই কমিশন না, বিগত টোটাল 3টি কমিশনেরই আইনের আওতায় এনে বিচার করা উচিত। সব শ্রেণী পেশার মানুষ এই সরকার করবে, সেটা মনে হয় সরকার এখন যে উদ্যোগে, এখন যে সরকার আছে, এরপরেও কিন্তু আরো সরকার আসবেন। তাদের মূল লক্ষ্য, সংস্কারের মূল লক্ষ্যটা কি? একটা ভালো নির্বাচন, ভালো পরিস্থিতি, ভালো অবস্থা তৈরি করা। আপনার কি মনে হয় যে 3টি নির্বাচন নিয়ে কি বলবো, এটাকে তদন্ত হওয়া উচিত? তদন্ত না, এটা তো দৃশ্যমান। আমাদের যে ঘটনাগুলো, এটা দৃশ্যমান। আপনি তদন্ত করে সময় যদি মনে করেন আরো পারফেক্ট করবেন, সেটা আমি দ্বিমত করছি না। কিন্তু কিছু যেটা আমরা এখানে আলোচনা করতে গিয়ে বললাম, বিচার সংক্ষিপ্ত, দৃষ্টান্তমূলক হতে হবে, ভবিষ্যতে যেন ওই দৃষ্টান্ত কাজে আসে। অনেক ধন্যবাদ। কবি হাসান হাফিজ, এই জায়গায় প্রশ্ন হচ্ছে ত্রুটিমুক্ত নির্বাচন আসলে কিভাবে সম্ভব? সংস্কারটা তো করতে হবে। আমি বারবার বলছি যে সিস্টেমটা চেঞ্জ করতে হবে, সিস্টেমটাই চেঞ্জ করতে হবে, আস্থা রাখতে হবে এবং রাজনৈতিক দলগুলিকেও সেইভাবে সহিষ্ণুতার পরিচয় দিতে হবে, প্রজ্ঞার পরিচয় দিতে হবে, দেশপ্রেমের পরিচয় দিতে হবে। গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ যেন দেশের স্বার্থের উপরে না চলে যায়, যেটা আমরা অতীতে দেখেছি। কিভাবে একটা সরকার স্বৈরাচারী হয়ে ওঠে, নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য অন্যায়কে প্রশ্রয় দিয়ে, অন্যায় সুবিধা দিয়ে, আমলাদেরকে সুবিধা দিয়ে, তারপরে পুলিশকে সুবিধা দিয়ে, বিচার বিভাগকে প্ররোচিত করে, প্রলোভন দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে সবকিছু। সেইটার তো সংস্কারগুলি করতে হবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। এই অন্তর্বর্তী সরকারের
পক্ষে এতগুলি সংস্কার করা সম্ভব না। পরবর্তীকালে যে রাজনীতির সঙ্গে যে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা, সেখানে নির্বাচন নিয়ে কোনো আলাপ হয়েছে, মানে সময়সীমা? না, নির্বাচন তো এখন উনি জানতে চেয়েছেন যে যৌক্তিক, কেউ বলেছে যৌক্তিক সময়। জি, তো আপনারা কি বলেন? উনি বলেছেন যে জনগণ যেটা বলবে, আমাদের নিজেদের কোনো চাওয়া নেই, জনগণ যেটুকু বলবে। তো উনি এইটুকুও আবার এটাও সচেতন যে দীর্ঘ সময় ওনাদেরকে দেওয়া হবে না, কিন্তু সময় তো লাগে, একটু কিছু তো সময় লাগবেই, সেই সময়টুকু তো দিতে হবে। আবার কোনো কোনো রাজনৈতিক দল বলেছে আপনারা অনন্তকাল ক্ষমতায় থাকেন, উনি ঠাট্টা করে বলেছেন এটা, সেটাও মাহফুজ আনাম বলছিলেন 3 বছর, এটা কি বেশিরভাগ 3 বছর 2 বছর, কিন্তু আমি বলেছি যে আপনাদেরকে এত সময় রাজনৈতিক দলগুলি দেবে না, কারণ আমাদের মধ্যে সহিষ্ণুতা সেইভাবে নাই। কিন্তু রাজনীতিকরাই তো আলটিমেটলি দেশটা চালাবে, সেই রাজনীতিটা কিন্তু বদলাতে হবে। শুরু হয়েছে মনে হয়, কিছু তো শুরু হয়েছে। যে এখন আছেন এখানে বিএনপির বড় নেতা আছেন, বিএনপি তো অনেক অ্যাকশনে যাচ্ছে, তো অনেককে পদ স্থগিত করেছে, এক্সপেল করেছে না, সেই চেঞ্জটা তো আসছে। এই সরকারও তো অনেক গুণগত পরিবর্তন ঘটিয়েছে। যেমন আবু সাইদের বাড়িতে আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছেন, আগেকার সরকার প্রধান কি করেছেন, তাদেরকে ডেকে এনে, জোরপূর্বক ডেকে এনে এখানে নাটক সাজিয়েছে। তো চেঞ্জটা তো হচ্ছে আস্তে আস্তে, তাই না? তো এখন আজকে সরকার প্রধান, অন্তর্বর্তী সরকার প্রধান বলেছেন যে আমরা অঙ্গীকারবদ্ধ যে এই জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে তাদের যে স্বপ্ন, সেটাকে পূরণ করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যে তো কাজগুলি হচ্ছে, সংস্কার হচ্ছে, ফাউন্ডেশন তৈরি হচ্ছে, আহত নিহতদের ব্যাপারে তদন্ত হচ্ছে, তাদের তালিকাভুক্তি করা হচ্ছে তাদের সহায়তা করার জন্য, এবং আন্তর্জাতিক একটা ট্রাইব্যুনালও করা হচ্ছে এই সরকারের উদ্যোগে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লয়ারদেরকে সেখানে নিয়োগ করা হবে, যাতে বিচারের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হয়। এবং আরেকটা বার্তা উনি দিয়েছেন, প্রধান উপদেষ্টার একটা ইন্টারভিউ, যেটা খুব চাঞ্চল্যকর। উনি বলেছেন যতদিন ভারতে হাসিনা থাকবেন, আমরা ফেরত না চাওয়া পর্যন্ত ততদিন তাকে চুপ থাকতে হবে, কারণ ওইখান থেকে উস্কানি দেওয়া হবে, এখানে এটা ছাত্ররা তো সেটা সহ্য করবেন। এবং ভারত এখনো কিন্তু চালাকি করছে আমাদের সঙ্গে। দীর্ঘকাল পরে, দীর্ঘ সময় পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে ভারতের কাজ করতে চায় সরকারের সঙ্গে, এতদিন তারা দলের সঙ্গে কাজ করেছে। ন্যাক্কারজনক এই জাতির জন্য। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে আমি একটু জেসমিন টুলির কথা শুনতে চাই, প্রত্যাশার জায়গাটা শুনবো নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে আসলে এই সরকারের কাছে। এই বর্তমান সরকার যেটা আছে সংস্কারের জন্য, আসলে এটা একদিনে 2 দিনে হুটপাট করে হয় না, এটা দীর্ঘমেয়াদে ধীরে ধীরে হবে। তো ওনাদের যেগুলো গুরুত্বপূর্ণ সে কাজগুলো ওনাদের থাকাকালীন অবস্থায় কমপ্লিট করতে হবে। যেমন এই যে সমস্ত হত্যার বিচার, তারপরে নির্বাচন কমিশনের সংস্কার, নির্বাচনের কাঠামো পরিবর্তন করা, রাজনৈতিক দলে কেমন, আমি একটু জাস্ট এক্সাম্পল দিই যে একটা আমার 2009 একটা আইন হয়েছিল যে কোনো রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেতে হলে ওই দলে 3 বছর তার সদস্য থাকতে হবে, মানে এক দল থেকে আরেক দল নিয়ে এসে না তারা মনোনয়ন না। ঠিক যখন পার্লামেন্টে আইনটা গেল, অর্ডিন্যান্স থেকে পার্লামেন্টে আইন হতে গেল, তখন ওটা কেটে দিল। মানে জিনিসগুলো এরকম হয়ে যায়। আমরা আশা করি যে এই সরকার প্রয়োজনীয় সংস্কার করবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন আমরা দেখব, এবং গুরুত্বপূর্ণ সংস্কারগুলোতে ওনারা করবেন। এবং অনেক ধন্যবাদ জেসমিন টুলি, শামসুজ্জামান দুদু, কবি হাসান হাফিজ, 3জনকে অসংখ্য ধন্যবাদ এই রাত আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।